আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। ঘটনা হচ্ছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে 1 বছর হলো। এই 1 বছরের ভেতরে আমরা অনেক স্বপ্ন দেখেছি। আমরা নুরুল ইসলাম ভাই, এটা একটু অফ থাকুক আপনার। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই দেশটা ভালো কিছু হবে। এই দেশের শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে যেভাবে 15 বছর শাসন করেছে, তার মূল অস্ত্র ছিল বাংলাদেশ একটা জঙ্গিবাদী দেশ। এই দেশে জঙ্গিরা এই দেশ নাকি নিয়ন্ত্রণ করে। আমরা গেল 1 বছরে কোনো জঙ্গি হামলা এই দেশে দেখি নাই। এখন আর কোনো জঙ্গির উৎপাত নাই। এমনকি শেখ হাসিনা যে সময়টাতে ছিল, সেই সময়টাতেও আমরা শুধু বোম ককটেল এগুলো নিয়ে দেখেছি যে পুলিশ ধরছে, বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে আটক করছেন। কোথাও কোনো হামলার ঘটনা আমরা হতে দেখি নাই। বাংলাদেশ অত্যন্ত লিবারেল একটি কান্ট্রি। এখানে এক্সট্রিমিস্ট তাদের কোনো স্থান নেই, এবং এটা কখনো ছিল না। যদি কেউ করতে চায়ও, সেটা এই দেশের সরকার সবসময় ব্যবস্থা নিয়েছে। আমরা বিএনপির সময় দেখেছি। তো তার ধারাবাহিকতায় ইউনূস সরকার আসার পরে আমরা এটার অনেক ভালো একটা কিছু স্বপ্ন দেখেছিলাম। 1 বছরে এখনো পর্যন্ত আলেমদেরকে ছাড়া হয়নি। বিশেষ করে সন্ত্রাস দমন আইনে যে মামলাগুলো ছিল, প্রতিটি মামলায় এই সন্ত্রাস দমন আইনটাই শেখ হাসিনা বানিয়েছিল শুধুমাত্র আলেমদেরকে সাহায্য করার জন্য। সেই মামলার যেই কটা মামলা আছে, সব মামলা সেইভাবেই চলছে। একজনকে জামিন দেওয়া হয়, জামিন দিলে আবার ফের স্টে অর্ডার দেওয়া হয়। এইভাবে তাদেরকে জেলখানার ভিতরে রাখা হচ্ছে। অল্প গুটি কয়েক, একদম ঘটনা 5 তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে, তারপরে আর তেমন কাউকে বেরোতে দেওয়া হয়নি। কোর্ট আদেশ দিচ্ছে, তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে, ওইদিকে এটিও, এন্টি টেরোরিজম ইউনিট যেটা আছে, তারপর হচ্ছে সিটিটিসি আছে। এগুলো সব প্রধান প্রধান জায়গায় বসে আছে। এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন, তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি একজন ভাই, আমার ইউটিউবের টাকা টুকা এগুলোর ছাড়া আমার চলে না। আমি একমাত্র ইউটিউবে টাকা খাই। আর এই দেশে যত ইউটিউবের আর ফেসবুকের লোকজন আছে, কারোর মনিটাইজেশনও নাই, কেউ টাকাও ইনকাম করে না। আমি শুধু টাকার জন্য ভাই এইসব করি। তো এখন পর্যন্ত নিজেরে মানে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সে আগের মতোই আমি শত্রু অবস্থাতেই আছি। আমাকে এখনো শত্রু হিসাবে ধরে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আমি যারা এখনো বন্দী আছে তাদেরকে নিয়ে কথা বলি, বিডিআর কে নিয়ে কথা বলি। ওই ফেনীতে 16 জনকে আপনি আটকে রেখেছেন, সেটা শুনানি দেওয়া হচ্ছে না। আসিফ নজরুল সহ যেসব লোকজনকে এখন আদালতে বসিয়ে দেওয়া হয়েছে, তারা নিজের পকেট ভরছেন। কেউ কানাডায়, কেউ ওই দুবাইতে, কেউ তুরস্কে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা পাঠাচ্ছেন। এইভাবেই চলছে দেশ। আমাদের সাথে আজকে যে কজন মানুষকে আপনারা দেখছেন, সবাইকে মোটামুটি চেনেন। নুরুল ইসলাম ভাই যদিও একটু পর্দার অন্তরালে থাকেন। আমি রফিকুল ইসলাম মাদানী, ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার কিছু নেই। আসিফ আদনান ভাইয়ের ব্যাপারেও ওনাকে সরাসরি না দেখলেও ওনার কথা অনেক শুনেছেন। তিনি মূলত একজন প্রকাশক, লেখক, এবং তিনি এই মুহূর্তে পিএইচডি করছেন মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে। তার উপরে নতুন করে একটা জুলুম তৈরি হয়েছে। তো কি হচ্ছে, আমি সেই ব্যাপারে যাওয়ার আগে ওনার কাছ থেকে ওনার ঘটনাটাই শুনে আসি যে নতুন করে সরকারের এই যে জঙ্গি নাটক নিয়ে এত উদ্গ্রীব, এবং বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, আবার এই জন্য আলেমদের উপরে নতুন করে দমন পীড়ন শুরু করার একটা পায়তারা শুরু হয়েছে। তো আসিফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। হঠাৎ করে আপনাদেরকে আবার আপনারা জঙ্গি হয়ে গেলেন, এই থিওরি আসলে কোত্থেকে আসলো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসিফ ভাই, আপনার সাউন্ডটা বোধহয় একটু কম শোনা যাচ্ছে, বোধহয় লো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন কি ঠিকমতো শুনতে পাচ্ছেন ভাই? জি, একটু জোরে বললে ভালো হবে। জি আচ্ছা, আমি একটু জোরে বলছি ইনশাআল্লাহ। প্রথমে ভাই শুকরিয়া আপনাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং আরেকটা বিষয় আমি আপনাকে অনেক আগে থেকে ধন্যবাদ দিতে যাচ্ছিলাম। পার্সোনালি সুযোগ হয়নি, আজকে সুযোগ হয়ে গেল। সেটা হলো আসিফ ভাই, আপনার ডিভাইসটাতে একটু সমস্যা আছে বোধহয়। এটা 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 একটু ভাই, আমারটা শুনতে আমি আরেকটা হেডফোন ইউজ করব? এটা পারফেক্ট। এখন এই যেভাবে যেভাবে আছেন এভাবে পারফেক্ট ভাই, পারফেক্ট এভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, শুক্রিয়া ভাই। আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আপনাকে আরেকটা কারণে ধন্যবাদ, সেটা হলো যে আপনি যেভাবে ওলামায়ে কেরামের ব্যাপারে, বন্দী ওলামায়ে কেরামের ব্যাপারে, এবং বিশেষ করে বন্দী ইসলামপন্থীদের ব্যাপারে অ্যাওয়ারনেস রেইজ করছেন, এটা আসলে অন্য কিভাবে করে নাই, অন্য কোনো জায়গা থেকে আসলে করে নাই। আপনি আপনার জায়গা থেকে করছেন, এই জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। আর ভাই, যে বিষয়টা আপনি বললেন, এটা মূলত নতুন করে না। আমার তো নতুন কোনো কিছু মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আগে যেরকম ছিল হাসিনার সময়, এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে। তো আমি একটু বলতেছি, প্রথমে একটা কথা একটু ভাই, আমি আলেম না, আমি একজন ইসলামের ব্যাপারে লিখি, কথা বলি, দায়ী বলতে পারেন, আমি আলেম না আর কি। আচ্ছা, মূল বিষয়টা হলো যে ভাই, গত 15 তারিখ আমরা পেপারের মাধ্যমে, নিউজ প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে একটা মামলা দায়ের করা হয়েছে আমাদের তথাকথিত একটা জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে দেখানো হচ্ছে। সেখানে আমার নাম আছে আসিফ আদনান, জাকারিয়া মাসুদ নামে একজন ভাইয়ের নাম আছে, উনি একজন বিখ্যাত বক্তা, জনপ্রিয় বক্তা এবং লেখক, এবং মানোয়ার রেজাম করিম আবরার মোহতারাম, ওনার নামও আছে, ওনাকে অনেকেই নিশ্চয়ই আপনারা চিনবেন। এবং এই মামলাটা দায়ের করছে এটিইউ, অ্যান্টি টেরোরিজম ইউনিট। এবং সেখানে পলাতক আসামি বলা হচ্ছে আমাদেরকে, যেখানে আমরা মনে করেন প্রকাশ্যে কথাবার্তা বলতেছি, বক্তব্য দিচ্ছি, সেমিনার করতেছি, সামাজিক কাজ করতেছি। এবং অবভিয়াসলি এটা তো একেবারে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয়। মামলা এখানে যা যা বলা হয়েছে, এর সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নাই, পরোক্ষ কোনো সম্পর্ক নাই, এবং আমাদের কার্যক্রম যা আছে তা একদম পাবলিকলি আছে, সবার সামনে আছে। এখানে আপনি যে বিষয়টা বললেন যে আবার নতুন করে কেন,
এটা তো আপনি জানেন, সবাই জানেন যে গত মাসেও সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একজন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, ওনাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নাই, এই ধরনের বক্তব্য ওনারাই বলছেন। সম্ভবত এরকম একটা কথা ছিল যে এখন জঙ্গিবাদ নাই, এখন মূল সমস্যা হলো ছিনতাই বা কিছু একটা। তো এর মাত্র 1 মাসও হয় নাই, এর 1 মাসের ভেতরে এখন এই বক্তব্য চলে আসছে যে এখানে জঙ্গিবাদ। তো এবং পুরো জিনিসটা হয়েছে একই হাসিনার স্টাইলে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হাসিনার সময়। আপনি যেই কথাগুলো বললেন যে জামিনের পর কোর্টে জেলের বাইরে আটকায় দেওয়া, স্টে করে দেওয়া জামিন, তারপরে মিথ্যা মামলায় নাম দেওয়া, এই সবগুলো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আছে। আলিপুদ্দিনের কথা আপনারা জানেন, র্যাবের আলিপুদ্দিন, কুখ্যাত আলিপুদ্দিন, যার বিরুদ্ধে মার্ডার কেস আছে, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, সেই লোক বিভিন্ন মামলায় এভাবে পলাতক আসামি হিসেবে আমার নাম লিখে দিছে আমি দেশে যখন নাই সেই সময়। এখন এক্স্যাক্টলি সেম জিনিসই তো মনে হচ্ছে যে তারা দুজন লোকের ব্যাপারে একটা কথা বলতেছে, সেটা সত্য কি মিথ্যা এটাও আমাদের জানার কোনো সুযোগ নাই, যেহেতু আগে এই এজেন্সিগুলো মনের মাধুরী মিশায় নানা গল্প বানাইছে এবং সেইখানে পলাতক আসামি হিসেবে আমাদের নাম দেওয়া হচ্ছে। এবং যখন এদের সাথে যোগাযোগ করছে কেউ কেউ, ফেসবুকে ভিডিও ভাইরালও হয়েছে যে মামলা যিনি বাদী হয়ে মামলা করছেন তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে আপনি এদের নাম কেন দিলেন। তখন তারা বলতেছে যে এই রেজাল্ট করে মাবরার যে সেই রেজাল্ট করে মাবরার, এটা আপনি কিভাবে বুঝলেন, এই আসিফ আদনান যে সেই আসিফ আদনান, এটা আপনি কিভাবে বুঝলেন, এটা তো অন্য কেউ হতে পারে। এই ধরনের কথাবার্তা বলতেছে। তো সামগ্রিকভাবে আমার কাছে এটা মনে হচ্ছে যে হাসিনার যে স্ক্রিপ্টটা ছিল এক্স্যাক্টলি ওই ছকে, ওই চিত্রনাট্যে, ওই কাঠামোতে আবারও জঙ্গি নাটক যেটা, সেটা ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। এবং এটা শুরুটা আমাদেরকে দিয়ে হলো, এখন এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, এটা আল্লাহ ভালো জানেন আর কি। জি, আচ্ছা, ইয়ে নুর ইসলাম ভাই আপনার কাছে আসি। আপনি তো অনেক কষ্ট করছেন এগুলো নিয়ে, মামলার বিস্তারিত আপনি জানাবেন। না, আমি মনে হয় নুর ইসলাম ভাই আপনার কাছ থেকেই যাই, তারপরে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে যাই। কারণ হচ্ছে তাহলে রফিকুল ইসলাম ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য দিতে একটু সুবিধা হবে। নুর ইসলাম ভাই, অবস্থা কি বলেন আপনি? সারাটা ক্ষণই আপনার সাথে আমার এগুলো নিয়েই কথা হয়। আপনি সারাক্ষণ এই কোর্টের বারান্দায় ঘুরছেন, নিজের পকেটে টাকা পয়সা খরচ করে বন্দীদের বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি কি বাধা পাচ্ছেন এখানে? এখানে দুইটা দিক, একটা হলো উচ্চ আদালত, একটা হলো নিম্ন আদালত। তো এখানে যে কঠিন কঠিন মামলা যেগুলি আছে সেগুলি দেখা যায় 2000 সাল এবং 2001 সালে যে মামলাগুলি করছে, এই মামলাগুলি থেকে যারা বিচারক আছে, উকিল যারা আছে, এবং উকিলের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম বা আমরা গবেষণা করে যা বুঝতে পারলাম, এই মামলাগুলি হাসিনার শেষ সময়ে এগুলি তৈরি করছে 2000 এবং 2001 সালে। এগুলির পিছনে মূল ভূমিকা শেখ হাসিনা নিজের পরিকল্পনায় মানে এই কাজগুলি করা হয়েছে। যেমন কোথায় কোটালীপাড়ায় বোমা হামলা, তারপরে আপনার শাইম ওসমানের উপর বোমা হামলা, তারপরে আপনার সিপিপির উপর বোমা হামলা। তো তারপরে এর পরিবর্তে যে হয়েছে 2004 সালে আপনার শাহ এস কিবরিয়ার উপরে বোমা হামলা এবং তাকে হত্যা করা হয়, সঞ্জীব গুপ্তার উপরে বোমা হামলা। তো এই সমস্ত মামলার ভিতরে তো বিএনপিকে তো আপনার জড়ার সাথে সাথে আবার আলেমদেরকেও জড়ায়। তো এখন কিছু কিছু মামলা, যেগুলো মামলার আপনার রায় হয়ে গেছে, আর কিছু কিছু মামলা আছে আজকে 20-25 বছর হয়ে গেছে কিন্তু মামলা কোনো রায় হচ্ছে না এবং তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো, যেমন শাহ এস কিবরিয়ার যে মামলাটা, সেটা ওনার ছেলে বলতেছে যে এই মামলাটার মধ্যে যাদের আসামি করা হচ্ছে তারা এটার সাথে মোটেও জড়িত না, কিন্তু বিচারক এটা কোনো আমলে নিচ্ছে না। এমনকি আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করছি এবং ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি, ওনাকে বলতে বুঝিয়েছি আমরা যে যেহেতু তাদের ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, ওনারা কি বলতেছে না যে ওনারা এই হত্যার সাথে জড়িত, তাহলে ওদেরকে কেন জামিন দেওয়া হয়? আগে ওনাদের জামিন দেওয়া হোক, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক, তারপরে যে মানে রায় হবে সেই রায়টা আমরা মেনে নিব। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বিচারকরা বলার পরও, পিপিকে বোঝানোর পরও তারা মামলার মধ্যে জামিন দিতে পারতেছে না, বলতেছে না এটা শুধু দেশের বিষয় না, বিদেশি বিষয়, এগুলি কঠিন বিষয়, আমরা দিতে পারবো না। তো কেন পারবেন না? পারবেন না কেন? একটা মানুষ যদি আপনারা বুঝেন যে এই লোকটা এই মামলার সাথে জড়িত না, এই কাজের সাথে জড়িত না, তাহলে জামিন কেন দিবেন না? এটা হলো নিম্ন আদালতের বিষয়। আর হাইকোর্টের ভিতরে দেখেন যে সিপিবির মামলা, তারপরে 21 গ্র্যান্ড হার্ম মামলা, তারপর 76 কেজি মামলা, এগুলি যে রায় হয়েছে, রায়ের ভিতরে যে অন্যান্য যে একই মামলায় তায়েক রহমান, আব্দুল সালাম পিন্টু, তারপরে বাবর সাহেব, ওদেরকে আসামি করা হয়েছে, ওদেরকে নির্দোষ খালাস, কিন্তু আলেমদের কি করতেছে, প্রত্যেকের আপনার এটার সাথে জড়ানো হয়েছে, প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কারণ আমরা যে উকিল আছে, আমাদের পক্ষের যে উকিল আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এটা বলেন না। তো যতটুকু ওদের ভিতর থেকে যতটুকু জানতে পারলাম যে গভর্নমেন্টের কাছে